দর্শক, সংবাদের শুরুতে আমরা ঝুঁকিপূর্ণ ব্যাংক ঋণের একটা প্রতিবেদন দেখছিলাম। এ বিষয়ে আমরা একটু কথা বলার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। সংবাদের শুরুতে আমরা যেটি দেখছিলাম যে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ ছাড়িয়েছে 7.5 লাখ কোটি টাকা। এটাকে কিভাবে দেখেন? আসলে এটাকে দেখার পিছনে এটা যে দিন দিন বাড়ছে, আর স্পেশালি আফটার দ্য চেঞ্জ অফ দ্য রেজিম, এটার মূল কারণটা হচ্ছে যে দ্যাট বাংলাদেশ ব্যাংক হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাট ফ্রম নাও অন উই শিল বি ফলোইং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অফ বাসেল 3। আসলে বাসেল 3 অ্যাডপ্ট করার ফলেই আসলে এই আপনার আমাদের নন পারফর্মিং লোনের পরিমাণটা, যদিও এখনকার লোনগুলো কিন্তু নন পারফর্মিং হচ্ছে না, ইভেন আফটার প্রোভাইডিং দ্য গুড লোনস, তারপর আপনার নন পারফর্মিং লোনের পরিমাণটা আসলে আপনার বেড়ে যাচ্ছে। কারণ আগে তো আসলে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলো করতাম না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলো না করার ফলে আসলে আমাদের অনেক কিছু হাইডিং হয়ে যেত, কিন্তু এখন তো আমরা সব কিছু এক্সপোজ করে দিচ্ছি, যার ফলে এই নন পারফর্মিং লোনটা দিন দিন বেড়ে যাচ্ছে। এখন তো বাংলাদেশ ব্যাংক বলছে 30% বা 35% বা 40%, এটা আসলে আলটিমেটলি 50%-এ যেয়ে দাঁড়াবে। নবায়নের সুযোগ দেওয়ার পরও খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, এটাকে কিভাবে দেখেন? না, নবায়নের সুযোগ দিয়ে নবায়নও তো এক ধরনের খেলাপি ঋণ ইনফ্যাক্ট, এবং এই কথাটা আমরা বাংলাদেশ ব্যাংকে সবসময় বলে আসছি। যে কোনো নবায়নকৃত ঋণের তার কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হবে না। যে কোনো আপনার রিশিডিউল লোনে তার কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয় না। তো যাই হোক, নবায়ন করার পরেও আপনার খেলাপি ঋণ বাড়ছে, তার মানে কি নবায়ন করে আপনি খেলাপি ঋণ আপনি আটকে রাখতেন? ওইটা ওই আটকে রাখার তো কোনো মানে নাই, তাই না? ওটা তো আসলে খেলাপি ঋণই, ওইটা আপনি রিশিডিউল করার চান্স দিচ্ছেন, তাই না? এবং ওই যে আগে আপনার ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা অন্যান্য কনসার্ন এজেন্সিগুলো বা যারা গবেষণা করতো তারা সবসময় বলতো যে খেলাপি ঋণের সাথে রিশিডিউল লোন এবং আপনার যে আমরা যেগুলোকে মাফ করে দিই, এই সবগুলো যোগ করে আপনার খেলাপি ঋণ ডিক্লেয়ার করা উচিত। তো সুতরাং নবায়নের সাথে খেলাপি ঋণ তো ডেফিনেটলি আমি তো মনে করি নবায়নটাই তো এক ধরনের খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে উৎপাদনশীল খাতের অর্ধেক ঋণই তো খেলাপি। এর কারণ কি? না, উৎপাদন যে আসলে ঋণ যখন নেয় তখন ঋণের তার কতটুকু তার দরকার, পরিমাণটা নির্ধারণ করার দায়িত্ব যে ব্যাংক থেকে ঋণ দেয় তাকে, তাই না? এখন পরিমাণ আপনার হয়তো বা দরকার 100 টাকা, উনি চেয়ে বসছে 200 টাকা, এবং 200 টাকা বোর্ড থেকে আপনার কি বলে পাস হয়ে যাচ্ছে, তাহলে আসলে 100 টাকা তো খেলাপি হবেই। তার মানে এটা ইচ্ছাকৃত খেলাপি, এগুলো এটা তো ইচ্ছাকৃত খেলাপি, তাই না? তো সুতরাং আমি নেওয়ার সময় তো বেশি নিচ্ছি, এটা তো আমার দরকার নাই। এবং এই ব্যাপারেও আমরা সবসময় সেন্ট্রাল ব্যাংকে বলতাম যে এই যে আমাদের প্রত্যেকটা বড় বড় কর্পোরেটের এগেনস্টে যে 8টা-10টা ব্যাংক যে ঋণগুলো দিয়ে রাখে, এবং সেখানে প্রত্যেকটা ব্যাংকই কনসার্ন রাখা উচিত যে কোনো অবস্থাতেই কোনো ব্যাংক যাতে পার্টিকুলার এই কর্পোরেটকে ঋণ না দেয় তার টোটাল অ্যাসেটের বেশি। আমাদের 8টা-10টা ব্যাংক যদি একটা কর্পোরেটের উপর এক্সপোজার নেয়, তাহলে ওই কর্পোরেট যদি 20,000 কোটি টাকা হয়, দেখা যাবে ঋণ দেওয়া হয়ে গেছে 25,000 কোটি টাকা। তো 5,000 কোটি টাকা সে কী করবে তখন? তখন সেটি পাচার করে বা অন্য কোনো ডাইভার্সন করে, জায়গা কেনে, জমি কেনে, এইগুলো করে। এই যে খেলাপি ঋণের যে তথ্য আমরা দেখছি, সেখানে দেখছি যে 10টা প্রতিষ্ঠানের ঘরেই তো এই বিশাল অঙ্কের। এর কারণ কি? না, এর কারণ এই 10টা প্রতিষ্ঠান নিয়ে শুধুমাত্র দোষারোপ করেন না। এর কারণ আপনার সবগুলো ব্যাংকও, কেন সবগুলো ব্যাংক জেনে শুনেও তাকেই একমাত্র ঋণ দিতে হবে, তাই না? একমাত্র ওকে ঋণ না দিলে মনে হয় যেন তার পোর্টফোলিওর কোনো ধরনের আপনার কি বলে আপনার কোনো ধরনের ক্রেডিবিলিটি পাবে না। তো এইগুলো হচ্ছে আসলে আমাদের, এটা শুধু এক পক্ষকে দায়ী করলে হবে না, সবাই দায়ী, তাই না? ইভেন আফটার নোয়িং যে পার্টিকুলার ওই কর্পোরেটকে সবগুলো ব্যাংক ঋণ দেয়, তারপর আরেকটা ব্যাংক যে ঢুকতেছে, স্যার আমার কাছ থেকে কিছু নেন স্যার, আমার কিছু ইনভলভমেন্ট থাকুক আপনার সাথে, আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। তো এইগুলো দিস ইজ নট দি ওয়ে টু লেন্ডিং ফান্ড। এই যে জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আর্থিক খাতে সংস্কারে, এই খেলাপি ঋণ আদায়ে এই সরকারের পদক্ষেপকে কি যথেষ্ট মনে করেন? এখনও আমি তো মনে করি যে পদক্ষেপগুলো নিচ্ছে এগুলো খেলাপি ঋণ আদায়ের পদক্ষেপ না, এগুলো খেলাপি ঋণ আদায়ের পূর্ববর্তী পদক্ষেপ। ইনফ্যাক্ট খেলাপি ঋণ আদায় যখন করতে যাবে তখন তো আরও কঠোর পদক্ষেপ নিতে হবে, এবং আমরা তো খেলাপি ঋণ আদায়ের জন্য সবসময় বলছি যে প্রথম কাজ হবে সমস্ত ঋণগুলোকে আপনার 2 ভাগে ভাগ করা, সমস্ত খেলাপি ঋণগুলোকে 2 ভাগে ভাগ করা, একটা ইচ্ছাকৃত, একটা অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃতটা বাদ দেন, ওইটা আপনি আদায় করা খুব কঠিন হবে, তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স লাগবে। আপনি যেটা পারবেন অনিচ্ছাকৃত, তাই না? অনিচ্ছাকৃত ঋণগুলো আদায় করার জন্য আমরা সাজেস্ট করি যে প্রত্যেকটা ব্যাংকে একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকা উচিত,
এই লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্টে খেলাপি ঋণ গ্রহীতাদের সাথে বসবে, চিন্তা ভাবনা করবে, আলাপ আলোচনা করবে কেন খেলাপি হলো, ম্যাক্রো ইকোনমিক রিজনের জন্য হলো, না ব্যাংকের কারণে হলো, নাকি অন্য কোনো কারণে হলো। তারপর রিজনগুলো বের করে দেন দে উইল ট্রাই টু অ্যাড্রেস ইট, তাই না? আর যেগুলো নাকি ইচ্ছাকৃত খেলাপি, ওগুলো তো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে যাওয়া লাগবে, সোজা কথা। যেটা গভর্নর সাহেব বলছে, নতুন গভর্নর আসার পরের দিনই তো বলছে আমি একজনকে ঘুমাইতে দিব না। আসলে তাদেরকে ঘুমাইতে দেওয়া উচিত না। এই যে এই সরকারের সময় নীতি সহায়তার যে উদ্যোগ বাংলাদেশ ব্যাংক নিল, সেখানেও তো আমরা দেখছি যে 250-র বেশি খেলাপি ঋণের সংখ্যাটা। হ্যাঁ, তো এটাকে কিভাবে দেখেন? না, খেলাপি ঋণের সংখ্যা তো নীতি সহায়তা দিতে হবে, তার জন্য তো আসলে খেলাপি কারা সেগুলো আইডেন্টিফাই করতে হবে, তাই না? তো সেটা আইডেন্টিফাই করতে যা দেখা গেলো এত হিউজ, তাই না? তো সুতরাং আপনি নীতি সহায়তা দেন বা পলিসিগত সহায়তা দেন, অথবা আপনি একটা পার্টিকুলার মেজার্স নিয়ে যেভাবে সহায়তা দেন, আপনার প্রথমে জানতে হবে খেলাপি কারা, তাদের পরিমাণটা কি। এই যে এখন যে জিনিসগুলো যে এক্সপোজ হচ্ছে, এতে অনেকে ভয় পেয়ে যে স্যার এগুলো করা হচ্ছে, আমাদের খেলাপিতে বেড়ে যাচ্ছে। আমি বাড়ুক, তবু তো আমরা জানতে পারি। আসলে আপনি যদি সঠিকভাবে জানতেই না পারেন যে আপনার সমস্যাটা সমস্যার গভীরতা কতটুকু, এটা কতটুকু পর্যন্ত যাচ্ছে, খেলাপি কারা, এই ডিটেল যদি আপনি না জানেন, আপনি কী ধরনের আপনার মেজার্সগুলো নেবেন, তাই না? তো সুতরাং আপনাকে এফেক্টিভ মেজার্স নিতে গেলে এগুলো একদম একদম আপনার খুব গভীরে যে আপনার সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। তা নাহলে তো আপনার যে কোনো পলিসি সাস্টেনেবল হবে না। ব্যাংকিং খাতে যে এই দুরবস্থা, এটা তো গেল 15 বছরে। এই সময়ের মধ্যে কি কারো মনেই হয়নি সরকারকে দিক নির্দেশনা দেওয়ার, অথবা আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে যারা ছিলেন তারা কি সরকারকে কিভাবে তথ্য দিয়েছিল? এই সংকটটা কিভাবে তৈরি হলো? এই সংকটও তো তৈরি হয়েছে, বিশেষ করে আসলে দিক নির্দেশনা তো দিত সব, কিন্তু আপনার আপনার সমস্যা যে কতটুকু গভীরে এইটা তো উঠে আসতো না। কারণ আমি যে ইনফরমেশনগুলো ডিসক্লোজ করতাম, ইভেন আপনার ক্লাসিফিকেশনের ডেফিনেশন আপনার গন্ডগোল ছিল, তাই না? এখন তো এই এই আপনার এই পরিবর্তনের পর বর্তমান বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট এসে একটা ব্যাপক একটা পরিবর্তন করেছে যে না, আপনাকে ইন এনি কেস আপনাকে বাসেল স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। আগে তো আমাদের দেশে 9 মাস গেলে আপনি খেলাপি বলা হতো, এখন তো 3 মাসের পরে আপনাকে খেলাপি বলা হচ্ছে। আগে যতগুলো পলিসি নেওয়া হয়েছে সবগুলো খেলাপিদের ফেভারে, এখন তো সেগুলো নেওয়া হচ্ছে না, তাই না? এই যার জন্য জিনিসগুলো বেরিয়ে আসতেছে, এবং এটা দরকার। কারণ আমি তো বললাম যে পুরো সমস্যাটা যদি আপনি ঠিক মতো না জানেন, তাই কোনো পলিসি আপনার সাস্টেনেবল হবে না। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে অন্তর্বর্তী সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারুক, সমস্যাটা তো আইডেন্টিফাই করতে পারছে। সমস্যাটাকে মানে এক্সপোজ করতে পেরেছে, সমস্যার যে কত গভীরে সেটা সাধারণ মানুষকে জানাতে পেরেছে। সাধারণ মানুষেরও দরকার নেই, দরকার তো আপনি যারা গবেষক, যারা পলিসি নিবে তাদেরকে জানানো। এখন তো আমরা অ্যাটলিস্ট ওয়াকিবল যে আমাদের সমস্যাটা কত গভীরে, তাই না? এখন এই যে ইদানিংকালে যে সমস্ত ইন দ্য মিন টাইম বাংলাদেশ ব্যাংক যে সমস্ত মেজার্সগুলো নিয়েছে, এইগুলো আমি মনে করি ঋণ খেলাপিদের আসলে যে কী বলে আপনার তাদেরকে বাগিয়ে আনার জন্য না, এইগুলো বরঞ্চ তাদেরকে আলটিমেটলি ধরার জন্য এগুলো ব্যবস্থা করা হচ্ছে, তাই না? এই যে বোর্ডগুলো রিস্ট্রাকচার করেছে, এই যে বিভিন্ন ধরনের পলিসিগুলো নিচ্ছে, এগুলো আস্তে আস্তে গুছিয়ে আনতেছে, তারপরে যে আপনি ডেফিনেটলি তার ব্যালেন্স শিট। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ হিসেবে যে ব্যাংক খাতে সংস্কার, দেখলাম যে বেসরকারি খাতে কয়েকটা ব্যাংকের যে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো, কিন্তু ঝুঁকিযুক্ত যে ঋণগুলো, সেটার ক্ষেত্রে কি শুধু ওই ঋণ গ্রহণকারী দায়ী, সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা? সবাই দেয়, সেই জন্যই তো আমি বলতেছি যে এখনো তো সেই জায়গায় হাত দেয়নি। ইনফ্যাক্ট আমার মতে এখনো একেবারে আমাদের যে মূল প্রবলেম খেলাপিদের মানে আপনার কি বলে ওদেরকে অ্যাড্রেস করা, ওই প্রবলেমে এখনো আমার মতে এখনো হাত দেওয়া হয়নি। হাত দিবে হয়তো বা, কারণ সব গুছিয়ে আনতেছে। কারণ বোর্ডকে আপনার ফেভারে আনতে হবে, পলিসিগুলো ফেভারে আনতে হবে, আইন কানুনগুলো ঠিক করতে হবে। এই যে বাংলাদেশ ব্যাংকের যে রিস্ট্রাকচারিং আপনার যে কী বলে রিস্ট্রাকচারিং অফ বাংলাদেশ ব্যাংক 2024 যেটা করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে হিউজ ক্ষমতা দেওয়া হয়েছে, যার আন্ডারে বাংলাদেশ ব্যাংক যে কোনো দুর্দশাগ্রস্ত ব্যাংকে টেক ওভারও করে ফেলতে পারে, তাকে যে কোনোভাবে তার প্রবলেম অ্যাড্রেস করতে পারে। তো সুতরাং এগুলো করে আনতেছে, এবং আমার মনে হয় ওরা খুব অতি শীঘ্র না হলেও ডেফিনেটলি এই আপনার প্রিলিমিনারি কাজকর্মগুলো করে সেখানে হাত দিবে আমার মনে হয়। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, সরকারের জন্য আমরা আশা করি যে আমাদের এগুলো কন্টিনিউ করবে, তা নাহলে এই দেশের কোনো উপায় নেই। আর মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু একটা ব্যাংক নির্ভর ফাইন্যান্সিয়াল সিস্টেম। তো সুতরাং যারা নতুন নির্বাচিত সরকার আসবে, তারা যদি এইগুলো কন্টিনিউ না করে, এগুলোকে যদি এগিয়ে না নিয়ে যায়, তাহলে কিন্তু এই দেশের কোনো উপায় থাকবে না।
গেল 15 বছরে যে ধরনের এই যে আর্থিক কেলেঙ্কারিগুলো ঘটলো বেশিরভাগই তো রাজনৈতিক কারণে, এটা তো স্বীকার করবেন। ডেফিনেটলি। তাহলে রাজনৈতিক সরকার আসলে এই সমস্যা আবার এখন এখন রাজনীতি তো আর একটা একটা পথ না, এখানে অনেক ভিন্ন মতামত আছে, তাই না, ভিন্ন পথ আছে। সুতরাং এখন তাদের মধ্যেও একটা ঐক্যমত হওয়া উচিত যে অন্তত এই ফাইন্যান্সিয়াল সেক্টরটার উপরে যাতে রাজনৈতিক প্রভাব না থাকে। কারণ আপনি যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরকে প্রবলেমগুলো অ্যাড্রেস করতে গেলে ডেফিনেটলি আপনার একটা জায়গায় আপনাকে একমত হতে হবে যে আসলে আপনার ওই একটা সরকারের একটা রাজনৈতিক সদিচ্ছা লাগবেই। সরকারের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আপনি যত ভালো মেজার্স নেন না কেন, এগুলো কোনোটা কাজে আসবে না। আমাদের রাজনৈতিক বাস্তবতার ক্ষেত্রে যে প্রশ্নটা, এখনই আমরা দেখছি যে দুই একটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে এখনকার প্রভাবশালী একটা রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, ওই দলের আশীর্বাদ নিয়ে তারা কাজ করছেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা তারা এখনই উপেক্ষা করতে শুরু করেছেন। এই বাস্তবতায় যদি সেই দল ক্ষমতায় আসে, আপনি কতটুকু আশাবাদী? না, এখন এগুলো তো খালি এমনি একটা স্টেটমেন্ট দিলে হবে না। এখন ধরেন মানে গ্রস কোনো ভায়োলেশন তো এখনো পর্যন্ত আমাদের নজরে পড়ে না, তাই না? এখন যদি এগুলো হয় তাহলে ডেফিনেটলি সে আগের মতোই, আপনার কথা অনুযায়ী সে আগের মতোই হবে। আমার মনে হয় এইবারে পরিবর্তন থেকে আমাদের রাজনৈতিক দলগুলো শিক্ষা নিবে। কারণ আসলে তো ফাইন্যান্সিয়াল সেক্টর সম্বন্ধে এগুলো এক্সপোজডও ছিল না, আর মানে জানতো না। সুতরাং তারা যদি শিক্ষা না নেয় তাহলে দেশে কোনো ভরসা নেই। এই যে আমরা যে দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঘোষণা দিলেন 6টা ব্যাংককে একীভূত করে একটা ব্যাংক করা হবে। সেই ব্যাংকের চেয়ারম্যানের আপত্তির প্রেক্ষিতে গভর্নরকে এই সরকারের সময় সরে আসতে হলো। এখন কিছু কিছু জায়গায় টেকনিক্যাল কারণেও গভর্নর সাহেব সরে আসে। যেমন প্রথম দিকে যে বলা শুরু করেছিল উনি এই দুর্বল ব্যাংক সবল, আমি তো নিজেও ওনাকে একবার বলি, স্যার আপনি এইগুলো কেন বলেন? এগুলো তো আমরা বলবো, রাস্তার মানুষ আমরা, তাই না? গভর্নর সাহেব এগুলো বলে না, তাই না? কারণ উনি তো জানে কোনটা সবল কোনটা দুর্বল। এগুলো বললে গেলে লোকজনের মধ্যে আপনার কী বলে প্যানিক ক্রিয়েট হয়, তখন সবাই দৌড়ে চলে যায় টাকা পয়সা তুলতে, তাই না? তো সুতরাং হ্যাঁ, এখন কোনো জায়গায় যে আসলে গভর্নরকে সাহেবকে সরে আসতে হচ্ছে না তা না, সরে আসতে হচ্ছে হয়তো বা স্ট্র্যাটেজিক কারণে, এগুলো আসলে পলিটিক্যাল প্রেশারের জন্য না, তাই না? হয়তো বা স্ট্র্যাটেজিক কারণে উনি সরে আসছে, তখন হয়তো বা দেখতে যায় যে ঠিক আছে এটা আগে করি ওটা পরে করবো, তাই না? এরকম কারণে হতে পারে। এই স্ট্র্যাটেজি আসলে কি দিন শেষে গিয়ে বাধার মুখে পড়বে? এই সংস্কারের উদ্যোগ থেকে কি সরকার সরে আসবে? না, সরে আসার কথা বলতে আমি তো সংস্কারের কোনো অবস্থাতে সংস্কারের উদ্যোগ থেকে সরে যাবে না, তাই না? এখন ধরেন আপনি হয়তো বা মানে মানে চাচ্ছেন এটা আগে করবেন ওইটা পরে করবেন, তাই না? এই যে ধরেন আপনি মার্জার নিয়ে যে কথাগুলো উঠলে, মার্জার সাথে যে আরও ইনভলভ অন্য যে এইগুলো আগে আপনাকে সর্ট আউট করে এক্সারসাইজগুলো করে তারপরে আপনার মার্জার হচ্ছে না, এটাতে হয়তো বা আমি এইভাবে দেখি। উনি হয়তো দেখছেন আগে আমি করে ফেলি তারপরে বাকিগুলো করা যাবে, তো এইরকম আর কি। সুতরাং কিন্তু সংস্কার থেকে সরে আসার ব্যাপারে কোনো ধরনের। আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাই যে গেল 15 বছরে আমলাতন্ত্র বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের প্রকট একটা প্রভাব ছিল কেন্দ্রীয় ব্যাংকের উপরে। এটা আসলে আর্থিক অবস্থাকে এই দুরবস্থায় পরিণত করার ক্ষেত্রে কতটুকু? দুরবস্থায় পরিণত করতে পেরেছে কিনা তাই না, তবে এখনকার একটা উদ্যোগকে আমি খুবই স্বাগত জানাই, যেটা যে বাংলাদেশ ব্যাংক অর্ডার যেটা পরিবর্তন করছে, এবং সেখানে তো ক্লিয়ার কাট বলা হচ্ছে যে গভর্নর সাহেবের অ্যাপয়েন্টমেন্ট দেবে প্রেসিডেন্ট, এটা থ্রু প্রাইম মিনিস্টার যাবে, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ ব্যাংকের বোর্ডেও আপনার অ্যাটলিস্ট 50% ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবে। আর নাম্বার 3, দেয়ার উইল বি নো গভর্নমেন্ট ব্যুরোক্রেটস, তাই না? কারণ এগুলো থাকলে সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স থাকবে না। সেন্ট্রাল ব্যাংক মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, সেন্ট্রাল ব্যাংক মাস্ট বি ভেরি স্ট্রং, তাই না? এখন বোর্ডই যদি আপনি সমস্ত সেক্রেটারি দিয়ে ভরায় রাখেন তাহলে সেন্ট্রাল ব্যাংক কী কাজকর্ম করবে? তো সুতরাং এই যে উদ্যোগটা নিয়েছে এই সেন্ট্রাল ব্যাংকের বোর্ডটা চেঞ্জ করা, এইগুলোর পেছনে উদ্দেশ্যই হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট করা, যাতে সেন্ট্রাল ব্যাংক স্বাধীনভাবে ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে বা স্পেশালি দ্য ব্যাংকিং সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করতে পারে। নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক উদ্যোগ যে কেন্দ্রীয় ব্যাংকে এই আমলাতন্ত্রের প্রভাবটা কমানো, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সামনে তো চ্যালেঞ্জও রয়েছে বেশ কিছু। আমলাতন্ত্র হ্যাঁ, তাকে নিজেকেও সেই ধরনের শক্তিশালী হতে হবে, ইন্টেলেকচুয়ালি শক্তিশালী হতে হবে, তাই না? তো ডেফিনেটলি কেন্দ্রীয় ব্যাংকও তার 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 আপনার ক্যাপাবিলিটি প্রুফ করতে হবে, তাই না? কারণ অনেকে তো বলে যে কেন্দ্রীয় ব্যাংকের কি আপনার স্বাধীনতা কম আছে নাকি, করে দেখাক না কেন।
তো সেগুলো হচ্ছে ক্যাপাবিলিটির প্রশ্ন। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকে যেরকম ক্যাপাবল থাকতে হবে, আপনাকে আইনগত সহায়তা সেরকমভাবে দিতে হবে। আপনি শুরুতেই বলছিলেন যে আমাদের অর্থনীতি অনেকটাই ব্যাংক নির্ভর, ব্যাংকিং ব্যবস্থার আমাদের মাধ্যমে ফাইন্যান্সিয়াল সিস্টেম সিস্টেম। অনেকটা না, পুরোটাই। তাহলে আমাদের এই যে বেসরকারি ব্যাংকের সংখ্যাটা, এটা কি বেশি হয়ে যায়? না না না, আসলে ওই সংখ্যায় আমি যেতে চাই না। আসলে সংখ্যা বেশি কেন, সংখ্যা আরও 100টা থাকলে আমার কোনো প্রবলেম ছিল না। আমার প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। এটা ব্যাংক নির্ভর আর্থিক খাত, এবং এখানে আপনি যে কোনো লোক আসলে তাকে যেমন লাইসেন্স দিতে পারেন, আবার সে যদি কম্পিটিশনে টিকে না থাকে তার আবার তখন চলেও যাওয়া উচিত। আমাদের এখানে সমস্যাটা যেটা, যে কোনো লোক আসতেছে, লাইসেন্স নিচ্ছে, পলিটিক্যাল কানেকশন নিয়ে সে ব্যাংকিং লাইসেন্স পেয়ে যাচ্ছে, কিন্তু তারপরে সে যখন টিকবে না, তাকে আবার বাঁচায় রাখার জন্য গভর্নমেন্ট এগিয়ে আসছে। এটা কেন, তাই না? সুতরাং আপনি যে সংখ্যার কথা বললেন, এই সংখ্যাটা আসলে বাইরে থেকে সরকার বা সেন্ট্রাল ব্যাংক ঠিক করবে না। এইখানে একটা পলিসি থাকবে যে ওকে, আপনি যদি লাইসেন্সিং ক্রাইটেরিয়া ফুলফিল করেন, ইউ উইল বি গিভেন ব্যাংকিং লাইসেন্স, তাই না? আর নাম্বার 2 হচ্ছে যে আপনি যদি কম্পিটিশনে না টিকেন, ইউ মাস্ট কুইট। দেন মার্কেট উইল ডিটারমাইন, তখন মার্কেটই ঠিক করে নেবে যে আপনার মানে কয়টা ব্যাংক আপনার লাগবে। ঠিক আছে। আইএমএফ এর একটা শর্ত ছিল ডলারের দর বাজারের উপর ছেড়ে দেওয়া। কেন্দ্রীয় ব্যাংক বলছে মূল্যস্ফীতির চাপ সামলাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রভাব কেমন দেখছেন? না, এর প্রভাব তো ভালোই দেখা যাচ্ছে। এখন তো আসলে মানে ডলার মার্কেটটাও অন্তত স্টেবল, এবং আসলে আপনার এটা আফটারঅল এটা তো একটা মার্কেট ইকোনমি, যেখানে আপনার প্রত্যেকটা পার্ট যখন মার্কেট বেসড হয়, শুধু ডলার রেটটা আপনি কন্ট্রোলে রাখতে পারেন, এটা ইনকনসিস্টেন্ট না। তো সেই জন্যই আসলে এই উদ্যোগটা ভালো উদ্যোগ নিয়ে আছে, এবং এটা তো আগের থেকে ডিমান্ডও ছিল। কিন্তু এইখানেও আসলে যেহেতু আসলে আমাদের মানে কি বলে, আপনার সব কিছু মার্কেটাইজ করা, সেখানে মনিটরিংয়ের খুব ভালো, কারণ যাতে এটা কেউ ম্যানিপুলেট না করতে পারে। কারণ মার্কেট ইকোনমি ইজ গুড ইফ ইট ইজ নট কি বলে আপনার কি বলে কন্ট্রোল বাই সাম ফিউ পিপল, তাই না? ওরা যাতে কন্ট্রোল না করতে পারে, ওরা যাতে ম্যানিপুলেট না করে, সেদিকে একটু নজর রাখতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরীর সাথে।